সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়, পরিবহন মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়, এই তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ঈদ যাত্রা স্বস্তির নিরাপদে করার গুরু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের জায়গা থেকে আমরা, যেহেতু রমজান চলমান, ঈদ সমাগত, ঈদের এই ঢাকার থেকে ঢাকার বাইরে যাওয়ার মানুষের যাত্রাটা নিরাপদ করা, স্বস্তি করা, মনোরম করা, মানসম্মত করার একটা দায়িত্ব আমাদের আছে। এটা মাথায় রেখে আমরা নিয়মিতভাবে কাজ করছি মন্ত্রণালয়গুলিতে। আজ নৌ মন্ত্রণালয়, পরিবহন মন্ত্রণালয় করণীয়গুলি চিহ্নিত আগে করা হয়েছে এবং সেটা কিভাবে বাস্তবায়ন করা যায়, এই যাত্রার সাথে যুক্ত সব দপ্তর, সব প্রতিষ্ঠান, সব মন্ত্রণালয় মোটামুটিভাবে অনেকে এখানে উপস্থিত থেকে করণীয় নির্ধারণ আমরা করেছি এবং সেগুলি দ্রুততম সময়ের মধ্যে কিভাবে বাস্তবায়ন করা যায় তার নির্দেশনা পেয়েছে সবাই। গতবার যাত্রাটা মোটামুটি স্বস্তির ছিল, ভালো ছিল, নিরাপদ ছিল। এবার তার চেয়ে আরও কীভাবে ভালো করা যায়, আরও কীভাবে মনোরম করা যায়, সেই জায়গা থেকে নতুন আরও কিছু বিষয় আমরা যুক্ত করেছি, সবার পরামর্শ শুনেছি। যাদের দায়িত্ব আছে তারা আরও দায়িত্বশীল থেকে কাজটা করবার জন্য যে দরকার, তাদের সহযোগিতা দরকার, সেই দাবিগুলি তারা করেছে। আমরা তাদেরকে সেইগুলি পূরণ করবার অঙ্গীকার করেছি এবং আমরা মনে করছি যে নৌযাত্রাটা এবার যে কোনো সময়ের চেয়ে ভালো হবে। যেগুলি আমরা করতে সক্ষম হব তা আমরা চিহ্নিত করে ইতিমধ্যে কার্যকর করবার প্রয়োজনীয় উদ্যোগ নিশ্চিত হয়েছে। ঈদের 5 দিন আগে আর ঈদের পরে আবার 5 দিন, কারণ ঢাকার বাইরে যারা যাবেন আবার তারা ঢাকামুখী হবেন, তাদের সবাই ওই যাত্রাটা নির্বিঘ্ন করবার জন্য আমাদের এই আজকের সভাটা ছিল। সিদ্ধান্ত প্রায় 26টার মতো সিদ্ধান্ত হয়েছে, অনেক হয়েছে। যেমন ধরেন অতিরিক্ত যাত্রী আপনার কেউ বহন করতে পারবে না, ভাড়া বৃদ্ধি করতে পারবে না। এই ঢাকার 0 পয়েন্ট থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত প্রায় 1.5-2 ঘন্টা লেগে যায় যাত্রীদের পার হতে। সেটা আমরা এটাকে অবাধভাবে এটা আমরা করতে চাই, যেটাকে বলা হয় যাতে কোনো ট্রাফিক না থাকে, ট্রাফিক জ্যাম না থাকে, অবাধে যেতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। সেখানে সিটি কর্পোরেশন, ট্রাফিক পুলিশ সহ তারা তৎপর থাকবে। অবৈধ পার্কিং থাকবে না, অবৈধ দোকানপাট থাকবে না, এইটুকু জায়গায় যাবে। সদরঘাটে পৌঁছানোর পর টার্মিনাল যেটা আছে সেই জায়গায় কোনো দৌরাত্ম্য থাকবে না। যারা আমরা কি বলবো সহকারী বা কুলি বলে অনেকে, তারা নিয়মিতভাবে ফাংশন করবে। এখানে যাত্রী হয়রানির শিকার হবে না। কোনো হকার বা অবৈধ কোনো মানুষ সেখানে গিয়ে কোনো জটলা তৈরি করা, এইগুলি করতে পারবে না। শৃঙ্খলার সাথে যাত্রীরা লঞ্চগুলিতে উঠবেন এবং নির্দিষ্ট সময় লঞ্চগুলি ছেড়ে যাবে। যাওয়ার পথে বাল্কহেড আছে, স্পিড বোট যত্রতত্র চলে। আবার এখান থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত অনেক জায়গায় আছে যে যত্রতত্র অনেক যান থাকে, অনিয়ন্ত্রিত, নদীটাকে কাভার্ড করে রাখে, পার্কিং করা নিয়মিত থাকে না। তো এই জায়গাগুলিতে শৃঙ্খলা থাকবে এবং আপনার নৌযানগুলি অবাধে তার গন্তব্যে চলে যাবে। নিরাপত্তার জন্য কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, তারা তদারকি করবে। আবার আপনার ধরেন কোনো দুষ্কৃতিকারী অথবা ধরেন যেগুলি হয় কখনো কখনো নৌ চলাচলে এসে বাধা সৃষ্টি করে, এরকম কোনো কর্তৃপক্ষ কোনো জায়গায় এরকম থাকবে না। সেগুলি নিয়ন্ত্রণ করা হবে ও নজরদারিতে রাখা হবে, প্রয়োজনীয় অ্যাকশন গ্রহণ করা হবে। না, ভাড়া বাড়ানো হবে না। এখানে মালিক কর্তৃপক্ষ আছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে, ভাড়া বাড়বে না। মোবাইল কোর্টের তদারকি থাকবে, সমস্ত সেক্টরগুলি ফাংশন করবে। হ্যাঁ হয়েছে, 5 দিন বন্ধ থাকবে, আগে পরে না। ভাড়া বাড়বে না, অঙ্গীকার হয়েছে, আমরা নজরদারিতে রাখবো। ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। না, প্রতি বছর যদি আপনি বলেন এর আগে হয়েছে, গত বছরটা বেশ ভালো হয়েছে, সেটা একটু বলুন। আর এবছর আরও ভালো হবে সেটা নিশ্চিত থাকুন। না, অন্য ছুটিতে হবে না। তবে এখানে আমাদের বিজিএমের একজন প্রতিনিধি ছিল, তেনারা বলছেন যে সমস্ত গার্মেন্টসের জরুরি অর্ডার নেই তারা আগেই গার্মেন্টস শ্রমিকদের ছুটির ব্যবস্থা করবেন পর্যায়ক্রমে।
আর যেখানে 2-4টি গার্মেন্টস এরকম হতে পারে তাদের জরুরি কোনো অর্ডার আছে, তারা হয়তো শেষের দিকে গিয়ে ছুটির ব্যবস্থা করবেন। না, যাত্রী নিশ্চয়ই জাহাজ উদ্বোধন হলে যাত্রীদের সেবায় ব্যবহার হবে এবং ঈদের আগেই হবে, ঈদের আগেই হবে। না না, সেটা নিয়ে সড়ক আমরা কাজ চলছে, সেখানে আমরা মিটিং করেছি, আনুষ্ঠানিক মিটিং আছে, সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মিটিং আছে, সেখানে আবার স্টেক হোল্ডার অন্যরকম তাদেরকে নিয়ে বসা হবে। না, এটা আজকে আমাদের নজরে এসেছে। আমরা তো এর আগেও এই মন্ত্রণালয় থেকে একটা তদন্ত কমিটি করা হয়েছিল এবং একটা সুপারিশও করা হয়েছিল। সেই সুপারিশের ভিত্তিতে এর আগের পিডি এবং আপনার পিডিকে এবং আপনার এটা কাজ করছে না। আচ্ছা আচ্ছা, এই যে পিডি ছিল এখানে, সেই পিডিকে এবং অন্য একজনকে মানে চেঞ্জ করা হয়েছে। সেটা আমরা এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার আগে এপিডি এবং পিডি দুজনকেই চেঞ্জ করা হয়েছে, পরিবর্তন করে নতুন দেওয়া হয়েছে। তারা আপনার যোগদান করেনি, করবেন, বুঝে নেবেন। আবার করেছেন, আচ্ছা যোগদান করেছেন তো আচ্ছা, দায়িত্ব পালন এখনো শুরু হয়নি, যোগদান করেছেন। তারা যখন এটাতে চেঞ্জ হচ্ছে, আবার যে তদন্ত রিপোর্টটা আমরা কিছুটা সত্যতা পেয়েছি কিন্তু বিস্তৃত পাইনি, বিস্তৃত পাওয়ার পর নিশ্চয়ই প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে এবং কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। যারা অনিয়ম করেছেন তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে, জবাবদিহিতার আওতায় আসতে হবে। না না, অনুরোধ করেছি আমি, এটা ওইভাবে করে না। না না না, যেভাবে যাওয়ার দরকার সেক্রেটারি সাহেব সেভাবে করেছেন এবং আমি সই করে বলেছি যে ওইটা আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে দপ্তরগুলি তো আসলে একসাথে প্রায় 3টা মন্ত্রণালয়, বলা হলো 4টার কাছাকাছি মন্ত্রণালয়। তো তখন ওই 3জনেই না দেখে কিভাবে কাজটাকে দ্রুততম সময়ের মধ্যে করা যায়, সেই জন্য ওইটা এইভাবেই যায়, প্রক্রিয়াটা যেভাবে যায় সেভাবেই গিয়েছে। আপনি হয়তো এটা অন্যভাবে জেনেছেন বা অন্যভাবে দেখছেন। যে প্রক্রিয়া অনুসরণ করা দরকার আপনার ওই ক্যাবিনেট সেক্রেটারি ওখান থেকে তাদের পরামর্শে যেভাবে পাঠাতে হয় সেভাবে পাঠানো হয়েছে, সিদ্ধান্ত তারাই দেবেন। পরিষ্কার আমি করেছি, বিভিন্ন জায়গায় বলেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে সমালোচনা অনেকে করতে পছন্দ করেন। যারা সমালোচনা করতে চান তাদেরকে তো আর নিবৃত্ত আপনি করতে পারবেন না। আমি বুঝাতে চেয়েছি চাঁদা এবং চাঁদাবাজি দুটি জিনিস পার্থক্য আছে। চাঁদাটা কোনো সময় শ্রমিক এবং মালিকদের স্বার্থে তারাই নির্ধারণ করে মানে আমি বুঝাচ্ছি সমঝোতা করে তারা তাদের কল্যাণে কালেক্ট করে তাদের মতো ব্যয় করে, তাদের যে প্রক্রিয়া আছে সেটা তারা অনুসরণ করে। আর সেটা একটা কোনো জায়গায় এটাকে চাঁদাবাজি বলাটা কঠিন। চাঁদাবাজি আমি বলতেছি চাঁদাবাজি হচ্ছে সেইটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়, তাদের নির্ধারিত প্রক্রিয়া না, কোনো অবৈধ শক্তি সেটা করতে চায়, সেটা করার কোনো সুযোগ নেই। সেটার করা আমাদের এই মন্ত্রণালয়ে থাকবে না, যে কোনো মূল্যে আমরা সেটা আপনার হতে দিব না, সেটা আমাদের অঙ্গীকার। কিন্তু যে চাঁদাটাকে কোনো সময় চাঁদাবাজি বলা হয়, সেটা অনেক সময় সমঝোতা তারা করে নিয়েছেন পরিবহন মালিকরা, তাদের অর্থ তারা এই হারে কালেক্ট করে তাদের এই কল্যাণে ব্যয় করবে, সেটা আমার জায়গা থেকে রহিত করাটা কোনো সুযোগ থাকে না। আমি সেটা মিন করতে চেয়েছি। না না, আচ্ছা আচ্ছা, আপনি দেখেননি না আমি মালিকদের বসছি, একটু শোনেন না প্লিজ, আপনি তো দেখেন না, এটা দেখার বিষয় না। কথাটা হচ্ছে আমি শ্রমিক কেন্দ্রীয় সংগঠন যারা আসছে তাদের নিয়ে বসেছি ওই ঘটনার পর, মালিকদের যে সমস্ত আছে সমিতি আছে তাদের নিয়েও বসেছি, তারা ব্যয় করেন। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে আপনি একটা শর্তে একটা সমিতি রেজিস্ট্রেশন নিয়েছেন, ট্রেড ইউনিয়ন করছেন, সেখানে কোনো ব্যত্যয় হলে এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে তারা দেখতে পারে। চাঁদাবাজি নিশ্চয়ই একটা ফৌজদারি অপরাধ, সেটা যদি ঘটে অভিযোগ থাকলে আমাদের কাজটাকে সেটা হচ্ছে নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পারে, ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা নেবে। আমরা যোগাযোগ মন্ত্রণালয়ে আমাদের এটা নিরাপদ সড়ক রাখতে চাই, পরিবহনগুলি একটা শৃঙ্খলার সাথে সেটা চলছে এবং যাত্রী বহন করছে, এটা আমাদের সুপারভিশনের দায়িত্ব। সে জায়গায় আমরা মনোযোগী আছি, যেখানে ব্যত্যয় হচ্ছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এখানে একটা জবাবদিহিতা আনার চেষ্টা আমাদের অঙ্গীকার এবং সেটা করছে। আপনাকে তাই মনে হলো চাঁদাটা বৈধ? বৈধ এখন ধরেন আমি তো মসজিদ কমিটিতে চাঁদা দিচ্ছি, এখন কি বলবেন? আমি তো রিহাবের মেম্বার, প্রতি বছর চাঁদা দিই, কি বলবেন? এটা অবৈধ বলবেন? আমি জাতীয় নির্বাহী কমিটির মেম্বার, আমার পার্টিকে একটা নির্ধারণ করা আছে চাঁদা দিতে হয়,
বছরে এই কয়টা টাকা, অল্প কয়টা টাকা। আপনি কি অবৈধ বলবেন? আপনি অবৈধ বলে বলতে পারেন, আমি তো আপনাকে জড়িত করতে পারবো না। আমরা বলতে পারি যে আমাদের ঢাকাতে যে ট্রাকগুলো ঢুকে কয়েকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে টোকেন দিয়ে নেওয়া হয়, এটা আসলে আমি তো বলছি না, আমি বলছি ট্রাক মালিক সমিতি তাদের কল্যাণে যে টাকাটা নেয় তাদের মধ্যে মিটিং করে নির্ধারণ করে সেটা বৈধ। যারা পথে অবৈধভাবে নেবে সেটা তো অবৈধ। সেটা আপনারা মনোযোগী যদি করতে চান, আমরা তৎপর আছি। স্পেসিফিক বলেন যে এই জায়গায় এটা ঘটছে, ডেফিনেটলি নেসেসারি অ্যাকশন নেওয়া হবে। না না, আমি বৈধ আর অবৈধ বলার কিছু না। আপনি কেন বৈধ আর অবৈধ জায়গায় যাচ্ছেন? বাস মালিকদের কাছে আপনি বলছেন যে নেওয়া হয় যারা রুট কোম্পানিগুলি চালায়। এখন কোম্পানি এবং বাস মালিক কি শর্তে ওখানে বাস দিয়েছেন সেটা জানলে বোঝা যাবে যে সেখানে কোনো ব্যত্যয় ঘটছে কিনা। এখন কোম্পানির সাথে যদি বাস মালিকদের ওইরকম সমঝোতা থাকে, তার বাসটি ওই রুটে চললে তিনি 100 টাকা দিবেন, আমি জানি না আছে কিনা, থাকলে তো আপনি অবৈধ বলতে পারছেন না, উনি অ্যাগ্রি করেছেন। আর যদি ওনার কাছে জোর করে নেওয়া হয়ে থাকে, যেটা উনি অ্যাগ্রি করেন নাই, আমাদেরকে এত করেন, আমরা ব্যবস্থা নেব। অবশ্যই দেখবো, আপনি নজর এনেছেন, ডেফিনেটলি আমি দেখবো। মাননীয় মন্ত্রী, ঈদ যাত্রা এবার কতটুকু স্বাচ্ছন্দ্যের কোনো নতুনত্ব আছে কি? আপনি যেগুলি বলেছেন এগুলি তো আমরা আগেও দেখেছি, নতুনত্ব কি আছে? যেহেতু আপনি নতুন দায়িত্ব নিয়েছেন। না, নতুনত্ব হচ্ছে কি যে যেখানে সফলতা আমরা শতভাগ করতে চাই, এটাই নতুনত্ব। নতুনত্ব এখানে নতুন তো আর আমাদের ধরুন পরিবহন সেক্টরও বড় পরিবর্তন হয় নাই, মানুষের জীবনযাত্রার মানেরও পরিবর্তন হয় নাই। আমাদের যাতায়াত প্রক্রিয়া সেম। আমরা ছুটি পাবো, যে লঞ্চে যাই দৌড় দিয়ে লঞ্চে যাই, যে টিকিট করিনি, যে বাসে যেতে চাই দৌড় দিয়ে বাস স্টেশনে যাই। আমাদের এই যাত্রা তো আর পরিবর্তনটা হয়নি, ম্যানারের পরিবর্তন হয়নি। সেটা যাতে ফাংশন করে যথা উপযুক্তভাবে যাত্রীর স্বার্থে, জনগণের স্বার্থে, সে ব্যাপারে আমরা আরও জোরালো ভূমিকা নিচ্ছি। না, সিটি কর্পোরেশনের নামে যদি চাঁদাবাজি এরকম থেকে থাকে, আমি জ্ঞাত নই। নিশ্চয়ই আমি আপনার সাংবাদিক সম্মেলন শেষ করার পর সিটি কর্পোরেশনের যিনি নির্বাহী কর্মকর্তা আছেন উনি যুক্ত ছিলেন, তার নজরে আমরা এনেছি। আবার জোরালোভাবে বলবো যে এই ধরনের কোনো রকমের অনৈতিক কোনো সুবিধা সড়কের যান চলাচল যেখানে থাকবে, যানবাহন থেকে সংগ্রহ করার কোনো সুযোগ নেই।